নমস্কার। ভয়েস অফ কমন ম্যানের তরফ থেকে আমি জয়ন্ত আরও একবার। দেখুন, আজকে সুপ্রিম কোর্টের যে নির্দেশ বেরিয়েছে, নির্দেশ বলা ভুল, কয়েকটা বিষয় তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে ডিভিশন বেঞ্চ তারা পর্যবেক্ষণ করেছেন এবং কিছু মতামত দিয়েছেন। তাই নিয়ে সারা দিন ধরে প্রচুর চ্যানেল, প্রত্যেকটা চ্যানেল এবং আমাদের মতন ইউটিউবাররা তাদের বিশ্লেষণ রেখেছেন, প্রতি মুহূর্তে আপনাদেরকে খবর দিয়েছে। আমরাও হয়তো আজ রাত্রে, যেহেতু আমরা আইনটা অতটা বুঝি না, আমরা সাধারণ মানুষ, তাই চেষ্টা করব আপনাদেরকে আমাদের আইনজীবী কী মতামত, আইনজীবীরা কি বলছেন সেটা শোনাতে। এখন তাই সুপ্রিম কোর্টের রায়ের প্রসঙ্গে আমরা যাচ্ছি না বা যাওয়ার চেষ্টাও করছি না। আমরা খালি আরজিকর নিয়ে, যে আরজিকর আন্দোলনের জন্যই আমরা এই চ্যানেলটি তৈরি করেছি এবং আপনাদেরকে পাশে পাচ্ছি, সেইটা নিয়ে কয়েকটা কথা বলি। সেইটা নিয়ে বলা ভুল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যে প্রেস মিট করেছেন সেটা নিয়ে সবাই প্রত্যেকে খুব বিরূপ মতামত দিচ্ছেন, সমালোচনা করছেন। আমরা কিন্তু মনে করি তিনি একদম কিছু ভুল বলেননি। বিশ্বাস করুন, তিনি একটা কথাও তিনি ভুল বলেননি। তিনি যে মূর্খের স্বর্গে আমরা বলবো না, তাকে অসম্মানিত করা হবে। তিনি বুদ্ধিমান, বুদ্ধিমতী, মাফ করবেন, বুদ্ধিমতী, তিনি যে চালাক, ধূর্ত তিনি আমরা বলবো না। তিনি যে ক্ষমতার লোভী এটাও বলবো না, ক্ষমতার দম্ভে বসে আছেন এটাও আমরা বলবো না। তিনি যে মূর্খের স্বর্গে বাস করার চেষ্টা করছেন সেটাও আমরা বলবো না। তিনি মহান, তিনি মানবিক, তিনি মমতাময়ী। তিনি আজকে আমাদের চোখে কিছু কথা বলেছেন। সাংবাদিকরা তো তাকে প্রশ্ন করেন না, প্রশ্ন করার অধিকার তিনি কেড়ে নিয়েছেন। তার মনে হয়েছে যা যা তাই তাই বলেছে এবং কিছু খুশি করার প্রশ্ন তার দিকে যখন ছুটে যায় তিনি সেটা বলেন না। হেতে আর সাক্ষী রাখেন সচিবদের, বলে দাও, তুমি বলে দাও, এই আমি এটা করেছি কিনা, এই ওটা করেছি কিনা। এগুলো তার নিজস্ব একটা ঘরানা। এই নিয়ে আমরা অনেকে বিদ্রোহ করি, মিমস বানাই। কেন বানাবো বলুন তো? একদম করবেন না এবার থেকে। তিনি অনেকগুলো পয়েন্ট বলেছে, আমি একটু দেখে বলি। তিনি বলছেন কিছু কথা কানে বাজে। তিনি বলছেন এ রাজ্যে বাংলাদেশের মতো হবে না। আচ্ছা বলুন তো, তিনি তো ঠিকই বলেছেন। এটা তো একদম আমরা সহমত পোষণ করি। আমরা কি একবারও বলেছি যে এটা বাংলাদেশের মতো হবে, তাকে টেনে নামিয়ে দেবো, তিনি অন্য কোনো দেশে গিয়ে আশ্রয় নেবে, এরকম তো আমরা বলিনি। তাহলে তিনি এটা বলছেন কেন? প্রশ্নটা এখানে। তিনি কি ভয় পেয়েছেন? বিশ্বাস করুন, আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু ভয় পায় না। তার মনে হয়েছে, অনেকে বলেছে দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, তিনি মনে হয়েছে তাই এটা বলেছেন। এইটা নিয়ে একদম সমালোচনা করবেন না, একদম ভাববেন না যে আমাদের এটা বাংলাদেশের মতো হবে। দেখুন, তিনি বলেছে পুলিশকে অ্যাকশন নিতে বারণ করেছে সুপ্রিম কোর্ট। এর আগে যে নির্দেশটা দিয়েছিল যে জুনিয়র ডাক্তার যে আন্দোলন করছে এই মুহূর্তে তাতে হস্তক্ষেপ করা যাবে না, নাগরিক আন্দোলন যেটা হচ্ছে তাতে পুলিশ বাধা দিতে পারবে না, কোনো রকম অসহযোগিতা করতে পারবে না, স্বতঃস্ফূর্ত আন্দোলন পুলিশকে করতে দিতে হবে, পুলিশের কাজ হবে শৃঙ্খলা বজায় রাখা। সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল। আমরা তাই জানতাম যে আমরা যে আন্দোলনটা করছি সেটা আমাদেরকে সুপ্রিম কোর্টের নির্দেশে পুলিশ সহযোগিতা করছে, বাধা দিচ্ছে না। পুলিশও মানুষ, তারাও কোথাও মনে হয়েছে যে এর সঙ্গে থাকি। কিন্তু আজকে জানতে পারলাম, বিশ্বাস করুন, আজকে আমরা জানতে পারলাম পুলিশকে পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও, যিনি কোনো দায় স্বীকার করেন না পুলিশের অপদার্থতা, তিনি বারণ করেছেন বলে পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। এবং তার কত দুঃখ একটা ভেবে দেখেছেন যে পুলিশ রক্তাক্ত হয়েছে, কিন্তু তবু পুলিশ কিছু করেনি। ঠিকই তো, রক্তের বদলে তো রক্ত চাই। একজন পুলিশ রক্তাক্ত হলে দুজন আন্দোলনকারী রক্ত যদি নাই বেরোলো তাহলে কি হলো? এর আগে দেখুন, এর আগে যত আন্দোলন হয়েছে
পুলিশ কিন্তু কখনো রক্ত বের করে, এটা আমরা জানলাম। বলছেন যে ভাববেন পুলিশের বাড়িতেও পরিবার রয়েছে, মা রয়েছে, বাবা রয়েছে, স্ত্রী রয়েছে, সন্তান রয়েছে, ঠিকই তো, এটা আমাদের ভাবতে হবে। পুলিশ যখন আমাদের মতন ইউটিউবার যারা তাদের তুলে নিয়ে যায়, পুলিশ যখন একদম নিরপরাধী বিরোধী দল করার জন্য তাকে গাঁজা কেস দেয়, পুলিশ যখন বিনা বিচারে দিনের পর দিন আটকে রাখে, তখন কিন্তু পুলিশের মনে থাকে না ভাববেন এদেরও মা রয়েছে, বাবা রয়েছে, পরিবার রয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন এগুলো ভাববো আমরা পুলিশের জন্য, অবশ্যই ভাববো, আপনি একদম দুশ্চিন্তা করবেন না। আরও কি বলেছেন, অনেক কিছু বলেছেন, তার মধ্যে আমি যাচ্ছি না। তিনি বলেছেন আমাদের সরকার বামফ্রন্ট সরকার নয়। ঠিকই তো, বামফ্রন্ট সরকার হতে যাবে কেন? বামফ্রন্টের হাজার গলদ ছিল বলেই তো মমতা ব্যানার্জি আপনাকে আনা হয়েছে, কিন্তু এখনো সেই 34-এর ভূত কিন্তু ছাড়তে পারছেন না। তিনি বলছেন এই যে নন্দীগ্রামে খুন হয়েছে, কতজনকে হলদি নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, তার কি হলো? তার সাজা হয়েছে? তার বিচার হয়েছে? আমরা তো বলছি হয়নি বলেই তো আপনাকে আনা। তার মানে তারা খারাপ ছিল, মানে তারা দুটো খুন করেছে। দেখো আমি তো দুটো করিনি, আমি একটা করেছি, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে নাকি? ঠিকই তো, এই কথাটা তিনি একদম ঠিক বলেছেন, তিনি বামফ্রন্ট সরকারের মতো নয়। খালি কয়েকটা জিনিস একটু খেয়াল করে দিন, বামফ্রন্ট সরকার একটু বিরোধী বলে কিছু ছিল, বিরোধী স্বর ছিল, বিধানসভায় বিরোধী আসন ছিল, এখনও আছে, বিজেপি রয়েছে, কিন্তু এই কেনা বেচাটা কিন্তু এতটা চলতো না। পঞ্চায়েত নির্বাচনের মতন হতো আমাদের পশ্চিমবঙ্গে যেমন হয়, কিন্তু এখন অবাধ হয়ে গেছে। পশ্চিমবঙ্গের নির্বাচনের মতন অবাধ হয়ে গেছে, কোনো বিরোধী রাখবো না, একদম বামফ্রন্টের মতন, আমরা মানছি এটা। আরেকটা ব্যাপার আছে, চক্রান্ত। উনি দেখেছেন এটা একটা কেন্দ্রীয় চক্রান্ত চলছে, এই যে আন্দোলনগুলো চলছে এগুলো সব কেন্দ্রীয় চক্রান্ত। এই যে পুলিশ যে তথ্য প্রমাণ লোপাট করেছে, আজকে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল যাই তাকে প্রশ্ন করা হচ্ছে, ফরেন্সিক রিপোর্টে গণ্ডগোল কেন, কি হলো, তথ্য প্রমাণের কি হলো, যা গলত নিয়ে প্রশ্ন করা হচ্ছে, সবেতেই ঘুরে ফিরে কিন্তু একটা কথাই, হুজুর সবই ঠিক আছে, কিন্তু দেখুন এই ডাক্তারদের এইসব আন্দোলনের ফলে প্রচুর রোগী মারা যাচ্ছে। এখনো পর্যন্ত 23 জন মারা গেছে, 23 না 24 কত বলেছেন এখন আর খেয়াল নেই, মারা গেছে। হ্যাঁ, যাই বলা হচ্ছে রাজ্যের বড়দের কথা, সেই ঘুরে ফিরে ওই একই জায়গায়। ফলে একবারে বামফ্রন্টের মতো নয় উনি যেটা বলেছেন, এবং এখানে কিন্তু সেই চক্রান্তটা চলছে। আচ্ছা, অপরাজিতা আদালত, তিনি অপরাজিতা আইন নিয়ে বলেছেন যে আইনটা যখনই হয়ে আসবে তখনই ফাটাফাট সব আদালতগুলো তৈরি করতে হবে। ঠিকই বলেছেন। ফাস্ট ট্র্যাক কোর্ট করার জন্য যে কটা অনুমোদন করা হয়, কেন্দ্রীয় সরকার যে কটা অনুমোদন দিয়েছেন, সেগুলো এখনো পর্যন্ত তৈরি করতে পারেননি। লোকের অভাব, মুখ্যমন্ত্রীর কোনো অভাব না, মানে দোষ না, উনি আন্তরিক। তা আমাদের এই সব কিছু একটু ঘেঁটে দেওয়ার জন্য একটু ভেবেছিলেন আন্দোলনকে যদি প্রশমিত করে দেওয়া যায়, সেই জন্য তিনি বলেছেন যে একটা আইন আনছি যাতে মৃত্যুদণ্ড হয়ে যাবে। হ্যাঁ, এবং ওনার বিশ্বাস, আমার মনে হয় বা আমাদের মনে হয় বিশ্বাস, মৃত্যুদণ্ড দিলে সাজা, মানে ধর্ষণ আর কিছু থাকবে না। এই যে সামাজিক যে ব্যাধি, স্কুল শিক্ষা থেকেই যদি আমরা একটা ছেলে মেয়েকে এই ধর্ষণের ধর্ষণ কী, কেন ধর্ষণের অপরাধটা কোথায়, এগুলো যদি বোঝাতে পারি, বা সেক্স সম্পর্কে তাদের একটা স্বচ্ছ ধারণা দিতে পারি, তাহলে তো এটা বন্ধ হতে পারে। আমরা একদম এটা উনি ভাবছেন না, উনি ভাবছেন যদি সাজা দিয়ে দেওয়া যায় তাহলে ধর্ষণ বন্ধ হয়ে যাবে। তারপরে উনি অবশ্য বলবেন যে লোক সংখ্যা বাড়ছে তাই ধর্ষণ বাড়ছে, আমাদের সাজা আছে, হ্যাঁ, তারপরেও ধর্ষণ হচ্ছে, আমি তো অবাক হয়ে যাচ্ছি। এগুলো সব কেন্দ্রীয় চক্রান্ত আর ওই বামফ্রন্টের চক্রান্ত, সিপিআইএমের চক্রান্ত। এর বাইরে তিনি আরও বলছেন, আমি কয়েকটা উল্লেখ করার চেষ্টা করছি।
হ্যাঁ, এইটা খুব দামি কথা বলেছেন। কেউ কেউ বলছেন প্রমাণ লোপাটের চেষ্টা চলছে, সত্যিটা ভাবুন, সত্যিটা জানুন, সত্যি কথা। এইটা একটা দামি কথা বলেছেন, যে সত্যিটা ওনার মুখ থেকে, যে পুলিশ প্রমাণ লোপাট করেছে বলা হচ্ছে, এখন প্রমাণিত নয়, সেটা সিবিআই বলবেন, অনুমান করা হচ্ছে, কিন্তু চোখ কান খুলে রাখলে আমরা বুঝতে পারছি তারই গার্জেন উনি, তাদেরই প্রধান, তিনি সাফাই গাইছেন সত্যিটা জানুন। ফরেন্সিক রিপোর্ট 5 ঘন্টার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। আজকে যখন সিবিআই শুনানি চলছিল সুপ্রিম কোর্টে, সিবিআই বলেছে 5 ঘন্টার মধ্যে ফরেন্সিক রিপোর্ট খুবই জরুরি। কিন্তু এবং ওইখানকার পরিস্থিতি কি আছে, ক্রাইম সিন কীরকম আছে, সেটা 5 ঘন্টা খুব জরুরি। সিবিআই গিয়েছেই হচ্ছে 5 দিন পর, ফলে অনেক কিছু ওলটপালট হয়েছে। আর ওই যে রহস্যময় একটা সেমিনার কক্ষ, যেটা সংলগ্ন একটা বাথরুম নাকি, সেটা ভেঙে তৈরি করতে গিয়েছিলেন সন্দীপ, এখানেও উনি বলেছেন, ইচ্ছা করে করেননি উনি চেয়েছিলেন ওখানে একটা বিশ্রামাগার তৈরি হোক, উনি চেয়েছিলেন একটা শৌচাগার তৈরি হোক। তাই যেদিন ওখানে ওই রকম ঘটনা ঘটলো, তার 2 দিনের মধ্যে ওটা ভাঙতে হলো। না ভাঙলে বুঝুন, এত দিন ধরে কেউ বিশ্রাম করতে পারছিলেন না, কেউ শৌচাগার ব্যবহার করতে পারছিলেন না। আর যদি ওইটা থাকতো, তাহলে সেমিনার হলে আমাদের তিলোত্তমাকে বিশ্রাম নিতে হতো না, আর সেমিনার হলে বিশ্রাম নিলে তাকে ধর্ষিতা হতে হতো না, তাকে খুন হতে হতো না। যাতে ভবিষ্যতে এই রকম ঘটনা না ঘটে, উনি কতটা দূরদৃষ্টি সম্পন্ন, তাই তখনই ওটা ওনাকে ভাঙতে হলো। ভাবুন, প্রত্যেকটা কথা কিন্তু আপনারা শুধু শুধু বিরোধিতা করেন। আমি বলছি, বা আমি বলার কেউ না, আমাদের মতো অনেকে বলছে উনি যা বলেছেন একেবারে ঠিক বলেছেন। ঠিকই তো বলেছেন। অনেকে বলছে প্রমাণ লোপাট করা হয়েছে। আরে উনি কেন প্রমাণ লোপাট করতে যাবে? কিসের ভয়? কার জন্য উনি প্রমাণ লোপাট করবেন? হ্যাঁ, উনি উনি ওই ওই সারদাকাণ্ডের সময় মনে আছে কি না জানি না, রাজীব সিনহার জন্য, রাজীব সিনহাকে যখন ডেকেছিল ওই সিবিআই, হ্যাঁ, তা তখন উনি তার জন্য ধর্নায় বসতে পারেন। যখন ওই ববি হাকিম এদেরকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়েছিল, তার জন্য উনি ধর্নায় বসতে পারেন। কিন্তু এগুলো করবেন কার জন্য? অনুব্রতর মাথায় অক্সিজেন কম যায়, তাই জন্য ভুল বকে, এবং যখন অনুব্রতকে সিবিআই গ্রেপ্তার করলো, তার জন্য উনি দুঃখ প্রকাশ করতে পারেন, ওনার বালুর জন্য উনি দুঃখিত হতে পারেন। কিন্তু এগুলো ভাবা যায় না। ঠিকই তো, কার জন্য প্রমাণ লোপাট করবেন উনি? খালি সন্দীপ ঘোষ যখন পদত্যাগ করেন আরজি কর থেকে, মুহূর্তের মধ্যে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে আবার একটা পদ দিয়ে দেওয়া হয়, অধ্যক্ষের পদ দেওয়া হয়। তারপরেও যখন সিবিআই তাকে ডাকছে এবং বোঝা যাচ্ছে, তার তো নিজস্ব গোয়েন্দা দপ্তর কি তাকে খবর টবর দেয় না? হ্যাঁ, তারা কি এতটাই অযোগ্য যে তারাও নিজস্ব মতন তদন্ত করে একটা জানাতে পারেন না? হ্যাঁ, তারা মনে হয় জানিয়েছিল যে না, সন্দীপ নির্দোষ, তাই জন্য তারই অধীনে থাকা স্বাস্থ্য মন্ত্রক কিন্তু তাকে সাসপেন্ড করেনি। তা সেই তো, তিনি কার জন্য, ভাবুন, কার জন্য, কাকে বাঁচানোর জন্য তথ্য লোপাট করবে? কাউকে বাঁচানোর জন্য না। কেননা এই সব ক্ষেত্রে, পরিষেবার ক্ষেত্রে, পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কেউ বন্ধু নয় ওনার কাছে, কেউ শত্রু নয়, সবাই সমান। আচ্ছা, আরেকটু দেখে নিই। ঠিকই তো বলেছেন, উনি যখন পদে বসেন তখন উনি পদটাকে সম্মান করেন, চেয়ারে বসেন তখন চেয়ারটাকে সম্মান করেন, কেননা উনি আমাদের সবার মুখ্যমন্ত্রী, কোনো একজনের নয়। এই কথাটা কিন্তু উনি বারবার আমাদের বুঝিয়ে দেন। আরেকটা বড় কথা আছে, আর দুটো বড় কথা আছে। ভাবুন, এই যে জুনিয়র ডাক্তাররা কোনো কথা নেই, বার্তা নেই, দুম করে গিয়ে লালবাজারের কাছে গিয়ে বসে গেল,
আন্দোলন করতে শুরু করে দিল কি সিপিকে পদত্যাগ করতে হবে। তারপরে সিপির সঙ্গে দেখা করে তাকে একটা মেরুদণ্ড উপহার দিলেন। ভাবুন, আপনি ডাক্তার, আপনারা মেরুদণ্ডের মর্ম বুঝেন, একটা মেরুদণ্ড কীভাবে সোজা রাখতে হবে সেটা আপনারা জানেন। তাহলে একজন বেচারি সিপি, তিনি কি আর ডাক্তারি স্টুডেন্ট? তিনি তো গিয়েছিলেন, আজকে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন তিনি গিয়েছিলেন মাননীয়ার কাছে পদত্যাগের জন্য, কিন্তু মাননীয়া পদত্যাগপত্র গ্রহণ করেননি। কেন করবে? ভাবুন, মমতা ব্যানার্জি কিন্তু অনেক দূরদৃষ্টি সম্পন্ন। তার কারণ হচ্ছে সামনে পুজো, এই যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, এইটা পুলিশ ঠিকঠাক সামলাচ্ছে, এতটাই ঠিক সামলাচ্ছে যে 14ই আগস্ট রাত্রে যখন নাকি বাইরের লোকেরা গিয়ে ভাঙচুর করলো আরজি করে, তাদের ইটের চোটে, ঢিলের চোটে পুলিশ পিছু হটে গেল। যখন নাকি নৈহাটিতে এই বিক্ষোভকারীদের মিছিলের ওপর দুষ্কৃতীরা হামলা করে, তখন পুলিশ কাউকে খুঁজতে পারে না। তার কারণ পুলিশ কিন্তু এখন অহিংস ধর্ম পালন করছে, অহিংস ধর্মে তারা ব্রতী হয়েছে। যে আমাদের একটা চর মারবে দুষ্কৃতীরা, তা হবে না, আমাদেরকে দুটো চর মেরে যাক, আমরা কিছু বলবো না। তো এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুলিশ সুন্দরভাবে সামলাচ্ছে, এটা দেখতে হবে। তো এই মুহূর্তে যদি একজন নতুন কেউ চলে আসে, তাহলে কি হবে? তিনি কিচ্ছু জানেন না, কিচ্ছু বোঝেন না, নিশ্চয়ই যোগ্য কেউ নেই পশ্চিমবঙ্গে, নিশ্চয়ই যোগ্য কেউ নেই, সেই জন্য দিতে পারছেন না কাউকে দায়িত্ব, তাই জন্য বিনীত গোয়েলকেই বসে থাকতে হবে। বিনীত গোয়েল কিন্তু চেয়েছিলেন, উনি যেতে দিচ্ছেন। তা এই যে একজন প্রশাসক, একজন মুখ্যমন্ত্রী, তার তো অনেক দায়িত্ব থাকে, এগুলো তিনি অনেক ঠান্ডা মাথায়, কারণ তিনি বলেছেন প্রশাসন ঠান্ডা মাথায় চালাতে হয়। ফলে আমাদের কিন্তু এই মুখ্যমন্ত্রী সম্পর্কে আমরা যাই বলি না কেন, আপনারা যতই বিরূপ সমালোচনা করুন, আমরা কেউ কিন্তু তার সঙ্গে একেবারে সহমত। কারণ তিনি আছেন বলে আইন রয়েছে, আইন আছে বলে আমরা রয়েছি। আর সবার শেষে বলি, তিনি যেটা বলেছেন ঠিকই বলেছেন, যে অনেক আন্দোলন হয়ে গেছে, এবার সামনে পুজোয় ফেরুন। মেলা, খেলা, উৎসব, কত সব উৎসব হয় সারা বছর ধরে, অনেক উৎসবের নামও ভুলে গেছি, সবলা মেলা, তারপর কি গ্রামীণ উৎসব, অনেক উৎসব হয়, মনে পড়ছে না। খাদ্য মেলা হয় বুঝি, জানি না। গিল্ড একটা করে বই মেলা, যেটা আদতে মুখ্যমন্ত্রী মেলা হয়ে গেছে। তারপর মনে পড়ছে না, এত উৎসব না, কি জানেন তো। ও আরেকটা আছে, খেলা দিবস আছে, খেলা সবেতেই খেলা, অনেক কিছু আছে। তো এত উৎসব হয় না, সব ভুলে যাই। তিনি বলেছেন এবার উৎসব, অনেক হয়েছে আন্দোলন, ফিরুন। কিন্তু আপনাকে এই ব্যাপারটা একটা সবিনয়ে জানাই, উৎসব অনেক হয়েছে, এবার কাজে ফিরুন। একটু কাজ করে দেখান আপনি, খালি আওয়াজ দিয়ে আজকে এই অনুদান দিয়ে, কালকে ওই অনুদান দিয়ে, কালকে ইমাম ভাতা, পরদিন পুরোহিত ভাতা, আজকে ল্যাপটপ দিয়ে দিলাম, কালকে ট্যাব দিয়ে দিলাম, আজকে লক্ষ্মীর ভাণ্ডার করে ফেললাম, কালকে যুবশ্রী, সব করে ফেললাম। কিন্তু সব করলাম, আমি করলাম, সব ওনার টাকা, আমাদের কিচ্ছু না, আমাদের পরের টাকায় হয় না কিন্তু, এগুলো মনে রাখবেন। আজকে এই প্রকল্প, ইলিশ উৎসব, এই করে অনেক হয়েছে। একটু কাজে, অনেক কাজ বাকি রয়েছে, সেগুলো আমরা বলবো, আমাদের দাবি থেকে আমরা একটা করে নিশ্চয়ই বলবো, কেন বলবো না। আর পুজোয় তো ফিরবই, তবে এবার তিলোত্তমার পুজো হবে। বিশ্বাস করুন, গতকাল রাত্রে আমরা যারা পথে নেমেছিলাম, গতকাল সারা রাত রাস্তায় আরেকটা কথা উনি বলছেন যে আমরা যারা সারা রাত রাস্তায় থাকছি, তাতে নাকি মাইক বাজছে, অনেক বয়স্ক লোকের ডিস্টার্ব হচ্ছে। জানি না, এখনো পর্যন্ত কিন্তু কেউ বেরিয়ে এসে অনুরোধটুকু করেননি যে আপনারা না আওয়াজটা একটু কম করুন। আমরা বলি, ওই লাফাঙ্গাগুলো যখন ওই ডিজে বাজায়, পরীক্ষার সময় মাইক বাজায়, সারা রাত ধরে চুটুল নাচ করে, গিয়ে যদি বলি বাড়িতে অসুস্থ আছে, একটু বন্ধ করুন না, মেয়েটার পরীক্ষা, একটু মাইকটা কমান না,
তখন কি আওয়াজটা শোনা হয়? তার বদলে এই নয় যে আমরা ওইগুলো করে বেড়াচ্ছি, আমরা পরিষ্কার খুব সংযতভাবে সংযমীভাবে এই আন্দোলন করছি। মহালয়ার ভোরেও আমরা কাটছি, দুর্গাপুজোতেও আমরা পথে থাকছি। এই একটা ব্যাপার কিন্তু আপনি বড্ড ভুল করছেন। এই যে বলছেন পথে নামুন, মাফ করবেন, এই যে বলছেন যে পথে অনেক হয়েছে, এবার উৎসবে ফিরুন। আমরা উৎসবে ফিরব, সেটা হচ্ছে তিলোত্তমার খুনিদের, তিলোত্তমার ধর্ষকদের শাস্তি পাওয়ার উৎসবে আমরা নামব, যে উৎসবে আমরা সামিল হয়েছি। আমরা লড়াই করে আজাদি নিয়ে আসব, আমরা লড়াই করে বিচার নিয়ে আসব। সুপ্রিম কোর্ট নিশ্চয়ই তাদের রায় কিছু বলবেন, তাদের রায় দেবেন। সুপ্রিম কোর্ট নিশ্চয়ই বলবে যে জুনিয়র ডাক্তারদের ফিরে যেতে। এখানে কী ধরনের খেলা চলে আমরা জানি না, অত উঁচু পর্যন্ত পৌঁছইনি, কিন্তু এটাও আপনি বিশ্বাস করুন, মানুষ জেগে উঠেছে, মানুষ খেপেছে, তাই আমরা পথে আছি, পথে থাকবো।